কামাল ভাইয়ের বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যে প্রাকৃতিকও আছে, যেমন মনুষ্য সৃষ্টিও অনেক কিছু আছে, প্রতিবেশী দেশেরও ভূমিকা আছে। আপনার কাছে কি মনে হয় এই সার্বিক বিষয়গুলো থেকে আসলে কিভাবে আমাদেরকে মোকাবেলা করা উচিত সামনের দিনগুলোতে? জি, ধন্যবাদ। ভাই তো অনেক সাংবাদিকতা জানে, উনি অনেক খবর জানে, আমি এত খবর জানি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি একটু ম্যাক্রো লেভেলে কথা বলতে চাই। আমি একদম উপরে, আমি আমি যেহেতু এক্সপার্ট না এই ব্যাপারে, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের সবচেয়ে বড়, আমি সেদিন সুরজিৎ বাল্লা বলে একজন ভদ্রলোক আছে, উনি বোধহয় অ্যাডভাইজার ছিলেন, ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন প্রধানমন্ত্রীর, ভারতীয় প্রধানমন্ত্রীর। তো উনি বলতেছেন যে সবচেয়ে বড় প্রবলেম ইন্ডিয়ার কে, সেটা উনি বলতেছেন বড় বাবু। বড় বাবু যারা থাকে, হ্যাঁ, বড় সেক্রেটারি যারা থাকে, আপনি দেখবেন যে তাদের কিন্তু কখনো চাকরি যায় না, তাদেরকে কিন্তু কখনো জেলে যেতে হয় না। এই যে এখানে আপনি জলাবদ্ধতার কথা বলছেন, তার মানে পানি নিষ্কাশন ব্যবস্থার নিশ্চয়ই দায়িত্ব আছে কোনো একটা অফিসের, সেটা ওয়াটার সাপ্লাই হোক বা যেই হোক। তো তারা এই 30 বছর ধরে করেছে কি? তাদের সামনে দিয়ে যখন তাদের পানি নিষ্কাশন যে জায়গাটা দিয়ে যায়, আমরা জানি একটা ঢালু জায়গা দিয়ে যেতে হবে, ড্রেনেজ হতে হবে, এটার তো একটা ব্যাপার আছে। তাহলে ওই যে খালগুলা বললেন, ভাই বললেন যে খালগুলো চলে যাচ্ছে, তো আশা করেছে কি? তাদের তাদের কারো চাকরি গেছে? তাদের কিন্তু চাকরি যায় নাই। মানে এটা কিন্তু একটা অশুভ নেক্সাস। অশুভ নেক্সাসটা হচ্ছে, আমি যেভাবে দেখি, রাজনৈতিক নেতৃত্ব যাদের পার্টি চলে দুর্নীতির টাকার উপরে, এবং তারা আবার এখানে রাখছেন হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে যে সিস্টেম হয়ে আসছে। ব্রিটিশ আমলে কিন্তু আমাদের ইয়েদের আপনার যারা ব্যুরোক্রেট ছিল, আমলা ছিল, তাদের তো আর কোনো জনগণের পক্ষে যেতে হবে না, তারা রাষ্ট্র, তথাকথিত ব্রিটিশ রাষ্ট্রর পক্ষে থাকবে, এবং ব্রিটিশ রাষ্ট্রের পক্ষে থেকে তারা আসলে জনগণের বিরোধিতাই করতো, তারা জনগণের বিরুদ্ধেই থাকতো। ঠিক যখন তারা আবার এই ভারত স্বাধীন হলো এবং আমরাও পরে স্বাধীন হলাম, আমরা তো ওই সিস্টেমটাই চালাই যাচ্ছি। আমাদের এখানে, আমি কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বলছি যে আসলে আমাদের প্রবলেম হচ্ছে রাষ্ট্র। আমি যখন আমার চাকরি শুরু করি 91 সালে, তখন আল্লাহকে বাঁচাইছেন যে আমি একটা নীতি আমার মাথায় ঢুকছিল। সেটা হলো, কিভাবে ঢুকছিল সেই যাচ্ছে না, কিন্তু ঢুকেছিল। সেটা ছিল যে আমি কূটনীতিক যেহেতু সার্ভিসে ছিলাম, আমি বলেছিলাম আমি আসলে বাংলাদেশের সবচেয়ে দুর্বল মানুষকে প্রতিনিধিত্ব করি, আমি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি না। ভিতরে ভিতরে আমার এটা ছিল, আমি তার বাইরে বলতে পারছি না যে আমি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি না। কারণ রাষ্ট্র কি আসলে? রাষ্ট্র হইল গিয়ে অভিজাতদের একটা তৈরি করা একটা স্ট্রাকচার। হ্যাঁ, যেমন কর্পোরেশনের নামে যেমন মানুষ যেমন ক্রাইম করতে পারে, রাষ্ট্রের নামেও কিন্তু এরা ক্রাইম করে, এবং এই অপরাধটা করে রাষ্ট্রের নামে। আপনি যদি জনগণের পক্ষে হইতেন তাহলে কিন্তু এই ক্রাইমগুলো, অপরাধগুলো করতে পারতেন না, বুঝছেন? রাষ্ট্রটা যেহেতু একটা বিমূর্ত একটা জিনিস, সেটা নামে করা যায় যে আমি রাষ্ট্রের জন্য করেছি, আমি রাষ্ট্রের জন্য 1,00,000 লোককে মেরে ফেলেছি। কে, হু টোল্ড ইউ? তো ঠিক সেইভাবে আমি বলবো যে আমরা ধরেন পাহাড়ে, এবারও পাহাড় ধসে মৃত্যু হয়েছে। তো পাহাড় ধসে মৃত্যু হচ্ছে, এইখানকার ডিসি, এসপি, ইয়ে, ইউএন, এরা করে কি? আপনার একটা জিনিস কি, এই যে এখানে যে বৃষ্টি হয়, পাহাড় ধসে পড়ে, কোন পাহাড় ধসে পড়বে, এগুলো প্রত্যেকটাই কিন্তু বিজ্ঞানের বিষয়। জি। এটা কিন্তু মানবীয় না, এটা বিজ্ঞানের বিষয়। সুতরাং আপনি কিন্তু একবার যদি একটা পাহাড়ের মানে মনে করেন যে এই পাহাড়গুলো হচ্ছে কি আপনার ঝুঁকিপূর্ণ, এবং এটা রিপোর্ট থাকে, এটা রিপোর্ট থাকা উচিত না, এটা থাকে। ঝুঁকিপূর্ণ হবে, তাহলে ঝুঁকিপূর্ণ হওয়ার পরে ওখানে ওটাকে আপনি ব্লক করার জন্য কি কি ইয়ে করবেন, আপনার টেকনিক ইয়ে করবেন, সেটাকে আপনি দেওয়াল উঠাবেন নাকি কোন ধরনের পাথর দিবেন, কি করবেন? এটা তো ওই মানে আমলা বা ইঞ্জিনিয়ার এটা বলবেন, তার কথা মতো কাজ করার পরেও যদি না হয়, তাহলে উনাকে আপনি দায়বদ্ধতার মধ্যে আনবেন, জবাবদিহিতার মধ্যে আনবেন। সুতরাং আপনি এখানে দায়বদ্ধতা আপনার থাকবে না, মানে কোনো আমলার দায়বদ্ধতা থাকবে না। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতৃত্বেরও দায়বদ্ধতা নাই, কারণ 5 বছর পরে কি হবে? আর 5 বছর পরে আমি আবার 5 বছর ওয়েট করব, 5 বছর ওয়েট করার পরে ওরা ভুলে যাবে, আবার আমি চলে আসবো, এটাই মনে করে। তাহলে উনারা আসলে, ভাই যে বললেন না যে গুরুত্ব দিয়ে আলোচনা করছে, এটা কি পারফরমেটিভ? এটা কি খালি গুরুত্ব ঠিকই হ্যাঁ মুখে মুখে দিচ্ছেন, নাকি আসলে কাজে হবে? হ্যাঁ, সো আমার কাছে, আমি যেটা বলতে চাই, আমি এটা অন্য জায়গায় বলি যে আমাদের দেশের সকল প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান, ভেঙে পড়া শুরু হয় কিন্তু 17ই ডিসেম্বর 1971 সালে।
এবং শেখ মুজিবুর রহমান সাহেব আসার পরে এটা তো মানুষজন মনে করেছিল যে এটাকে উনি ঠিক করবেন, এবং আমাদের কয়েকদিন পরেই আশা ভঙ্গ হয়ে গেল যে না, উনি এটা ঠিক করবেন না। এবং ওইটার পরের থেকে গত 57 বছরে কিন্তু একই সিস্টেম চলে আসছে। ঢাকার অবস্থা কেমন মনে হয় আপনার কাছে? আপনি তো অনেক শহর দেখেছেন বিশ্বের, সেখানে আমরা কোথায় আছি আসলে? আচ্ছা, আপনি এখন যে বললেন না যে বৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, আমি তো আজকে তো বায়ু দূষণ থেকে কিছুটা বেঁচেছি, তাই না? বৃষ্টি হলে তো বায়ু দূষণ কমবে, তার মানে হয় আপনি বায়ু দূষণ খাবেন, না হলে আপনি জলাবদ্ধতায় পড়বেন। দুটোর একটাতে আপনাকে পড়তেই হবে। সুতরাং ঢাকাকে আপনি যদি বায়ু দূষণের মানে ইয়ের থেকে দেখেন, দৃষ্টিকোণ থেকে দেখেন, আমাদের বন্ধুরা যারা ধরেন উত্তর আমেরিকায় থাকে বা ইউরোপে থাকে, তারা এখন বাচ্চাদেরকে নিয়ে, মানে তাদের বাচ্চারা বড় হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এখানে আসতে চায় না। অনেকের যাদের শরীর খারাপ, মানে ধরেন তারা কিন্তু ঢাকায় আসা এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তাদের জন্য, রেসপিরেটরি প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। ঢাকা আপনি কয়েকটা জিনিস দেখেন যে ঢাকায় আপনার পাবলিক ট্রান্সপোর্ট, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কি আছে, পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা কিন্তু বনানী থেকে বা গুলশান থেকে আপনার মতিঝিলে আসার জন্য ধরেন একজন ভদ্রলোক তিনি যে আসবেন, ওনার জন্য কিন্তু প্রপার ফেসিলিটিও নাই। এখন একটা হয়েছে আপনার মেট্রো রেল, কিন্তু মেট্রো রেল তো সব দিক দিয়ে যায় না। আমাদের যেই আপনার আছে, যেই যানজট, আমাদের পানির কোয়ালিটি সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? ভাইও বলতে পারবে যে আমাদের এখানে, আমি বাংলায় বলতেছি না, কিন্তু এখানকার ফিকাল এলিমেন্ট কতটুকু সেটা কিন্তু একটা বিরাট আমাদের এই পানি। হ্যাঁ, সুতরাং পানি ঠিক নাই, বাতাস ঠিক নাই, রাস্তা ঠিক নাই, হ্যাঁ, এবং কেউ যে এটার দায়বদ্ধতা আছে তাও নেই। ওয়াটার লগিং থেকে কিভাবে বের হওয়া যায় আপনার কাছে কি মনে হয়? আমার কথা হলো যে পানি যেখান দিয়ে আসে, পানি বের হওয়ার জন্য ঢালু জায়গাগুলো থাকে, সেই ঢালু জায়গা করতে হবে আপনাকে, ঢালু থাকার কথা। আচ্ছা, তো সেই ঢালু জায়গা দিয়ে আপনাকে ওই জায়গাতে কোনো স্ট্রাকচার আপনি রাখতে দিতে পারেন না, পলিথিন আপনাকে ওখানে কেটে দিয়ে ফেলতে পলিথিন হবে। আছে, ভালো জায়গা প্লাস্টিকের সাথে পলিথিনও আছে। পলিথিনও আছে। এখন প্লাস্টিকের আপনার বোতল পলিথিন আছে, বন্ধ। পলিথিন আছে। আমার তো মনে হয় যে বেগম খালেদা জিয়া যখন পাওয়ার আসেন 2001 সালে, এসব প্রথমেই উনি প্লাস্টিক ব্যান করছিলেন না, ইফ আই এম নট মিস্টেকেন। জি জি, দ্যাট ওয়াজ 25 বছর আগে। এখন পর্যন্ত আমরা এখন কিছু করতে পারি। এই কয়েকদিন আগে ওই যে যখন অন্তর্বর্তীকালীন সরকার হলো, তখনও কিন্তু প্লাস্টিক নিয়ে কি কথা হলো, কিছুই হয় নাই। হ্যাঁ, সুতরাং এটা আমি আপনাকে বলতে পারি একটা জিনিসই, যে আমাদের এখানে এগুলো কাজ করতে অবশ্যই এটা সহজ কাজ না। এটা আপনি যদি করতে চান, আপনাকে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে, অর্গানাইজেশন চেঞ্জ করতে হবে, আপনাকে প্লাস্টিকের, যেমন কথা প্লাস্টিকের ব্যাগ যদি আপনি উঠিয়ে দিতে চান, তার বিকল্প আপনাকে দিতে হবে। তাহলে বিকল্প না দিলে এটা হবে না। সুতরাং এই কাজগুলো কঠিন, কিন্তু আমার মনে হয় এই কাজটা করতে হবে। আমার মনে হয় কঠিন কাজ করার কোনো প্রবণতা আমি বাংলাদেশ সরকারের মধ্যে দেখতে পাই না আর কি। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। এবং আমাদের ব্যুরোক্রেসি, তারা কোনো কঠিন কাজ করতে চায় না। তো সেটা হলো গিয়ে প্রবলেম। আমি যেহেতু ব্যুরোক্রেটিক ইয়ে থেকে আসছি, আমি এটা বুঝি, রাজনীতিকরা তো এটাই মেনে নিচ্ছে। জি, এখানে আমি একটু যোগ করে আমি আপনার কাছে আসি। প্রসঙ্গক্রমে সাকিব ভাই যেটা বলেছেন, যে কোনো সুনির্দিষ্ট দু একটা বিষয়ে যখন কোনো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেয়, আবার জনগণের আকাঙ্ক্ষাও থাকে। জনগণ বলতে আমি কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি বোঝাচ্ছি না, পলিথিনের প্রশ্নে বলছি। সম্ভবত দায়িত্বশীল মন্ত্রী ছিলেন তখন শাহজাহান সিরাজ ছিলেন। তো তখন কিন্তু আলোচনা ছিল যে সম্ভব পলিথিন সরানো, কারণ আমরা সারাদিন পলিথিনের মধ্যেই ডুবে থাকি। দেখা গেছে জনসম্পৃক্ততা ছিল, মানুষের আকাঙ্ক্ষা ছিল, সরকারি চেষ্টাও ছিল, খুব অনেকটা ম্যাজিক্যাল ফল দিয়েছিল, কিন্তু এটা অবিশ্বাস্য ফল দিয়েছিল। কিছুদিনের মধ্যে আলোচনা আরেক ধাপ বাড়লো যে আমরা এই সুযোগে পাটের ব্যবহারটা বাড়াতে পারি কিনা। কিন্তু যখন পাটের প্রশ্নে একটু একটু আলোচনা শুরু হলো, দেখা গেল আলোচনাটা আর এগুলো না। এমনকি পলিথিনের বিষয়ে যে অগ্রগতিটা হলো সেটাও থেমে গেল। এতে করে সাকিবুল ভাই যেটা বলছিলেন যে আরেকটা নেক্সাস আছে ওখানে, যে তারা আমরা যত না আলোচনা করি, হয়তো আগামীকাল আরেকটা বিষয়ে আলোচনা করব, ওই নেক্সাসের অংশীজনরা কিন্তু সিরিয়াসলি তাদের এজেন্ডা নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে এখনও পানি সরে যাক, এটা কিন্তু সবাই চায়। যিনি অবৈধ দখলদার একটা ভবন তৈরি করে ফেলেছেন ওই পানির চলতি পথে, তিনিও তো বেরোতে তিনিও পারছেন চান না, যে তিনিও তো পানি আটকা সরে যাক। পড়ছেন।
তো তিনি গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার CNG চাওয়াটা গুলো আবার বন্ধ আংশিক, হচ্ছে। যে উনি ঠিকঠাক মতো থাকুক, বাদ বাকিদের সমস্যা হোক। তো এইসব ক্ষেত্রে যেহেতু এখন একটা রাজনৈতিক সরকার আছে, যদি সরকার শক্ত হাতে সিদ্ধান্ত নেয় যে অন্তত পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো করা হবে, সেই ক্ষেত্রে সামনে যার ভবন পড়ুক আর কারো কোনো স্থাপনা পড়ুক, যে এগুলো বরদাস্ত করা হবে না, আমার বিশ্বাস মানুষ অত্যন্ত সাদরে সেটা লুপে নেবে এবং সহযোগী ভূমিকা রাখবে। জি, কামাল ভাই, এবার আমি অন্য প্রসঙ্গে আসি। শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেফতার, আমরা আজকে এটা আমাদের ট্যাগলাইন। আজকে আমি চিফ প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্য কিছু অংশ উল্লেখ করতে চাই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন তাকে দেশে ফেরানোর জন্য কূটনৈতিক তৎপরতা চলছে এবং দেশে ফেরানো গেলেই তাকে গ্রেফতার করা হবে, তার জামিনের কোনো সুযোগ নেই। ভারতীয় বা সংবাদ মাধ্যমেরও বেশ কয়েকটি খবর আছে, আমি সেগুলো উল্লেখ করতে চাই। শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ বা অস্থিরতা তৈরি করতে পারে। দলীয় নেতাকর্মীদের উপর যে চাপ রয়েছে তা কাটিয়ে উঠতে এবং আসন্ন নির্বাচনের আগে দলকে পুনর্গঠিত করতেই তিনি দলবল সহ আদালতে আত্মসমর্পণের এই আইনি ও রাজনৈতিক পথ বেছে নিচ্ছেন। আরেকটি খবর, ভারতের গণমাধ্যমগুলো শেখ হাসিনার এই পদক্ষেপকে একটি বড় রাজনৈতিক চাল হিসেবে দেখছে। জি। আপনার কাছে কি মনে হয় আসলে এটা এখানে কি রাজনৈতিক চাল? আপনি যে কয়েকটা তথ্য এখানে উল্লেখ করেছেন, প্রত্যেকটা সত্য, 16 আনা সত্য। সত্যই কারণে বাংলাদেশের রাজনীতিতে সকালে যেটা সত্য, দুপুর নাগাদ যদি সেটার মধ্যে একটু ত্রুটিও থাকে, সন্ধ্যা নাগাদ আবার ওইটাই সত্য। যেখানে শেখ হাসিনাকে ধরে আনার বিষয়ে সরকারের ব্যাপক আয়োজন, ব্যাপক প্রস্তুতি, সেখানে শেখ হাসিনা স্বয়ং নিজে আসতে চান। তার মানে তো এক সুন্দর ভালো বোঝাপড়া, ধরে আনার তো আর দরকার নেই। তো আবার কখন আসতে চান, এর আগ পর্যন্ত বলছিলেন যে কোনো সময়, হুট করে বা চট করে। তারপরে ডিসেম্বর, এবার ডিসেম্বর একদম দিনক্ষণও তিনি দিয়ে তারপর দিচ্ছেন। অনেকে বলছে কেন ডিসেম্বর, হ্যাঁ, কেন ডিসেম্বর কেন? আজকাল নয়? হ্যাঁ, কেন সেটাই আগস্টে নয়? আগস্ট অত্যন্ত স্পর্শকাতর মাস। তো আবার কতগুলো কথা আছে আপনার বা আমার বলার অপেক্ষা রাখে না, যে বৃষ্টি এলে রাস্তাটা ভিজে যাবে, এটা বলা লাগে আপনার? রাস্তা আসলে তো এটা ভিজবেই, বৃষ্টি আসলে। কেউ যদি জোর করে বলে, আমাদের আলেমদের মধ্যে প্রবণতা আছে যে যারা রোজা আছেন তারা ইফতার করবেন, বলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহর কিচ্ছু নাই। যিনি রোজা আছেন তিনি সন্ধ্যায় ইফতার করবেন। তো শেখ হাসিনা আসলে তো গ্রেপ্তারি হবেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা, গুরুতর আজকে বলা মামলা। হচ্ছে তার জামিনের কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো আবার এটা হচ্ছে আগাম কথা। কারণ বাংলাদেশে আমরা দেখেছি, ঘটনা উল্লেখ নাই করি, ব্যক্তি উল্লেখ নাই করি, যাতে কারো মধ্যে মিশ্র প্রতিক্রিয়া না হয়, রাজবেশে এখানে আসার দৃষ্টান্তও আছে, কিন্তু এসে আত্মসমর্পণ করে আইনকে মোকাবেলা করা, এই জিনিসটা এখনো অবশিষ্ট আছে বাংলাদেশে। তো সেটা হতেও পারে। আবার তিনি কে? তিনি যেন তেন একজন না, আওয়ামী লীগের সভানেত্রী। এত বড় একটা দল, কে তাকে পছন্দ করলো, কে আওয়ামী লীগকে অপছন্দ করলো, এটাও ম্যাটার করে না। এই দলের কর্মীরা তাদের মতো করেই কিন্তু চলে। আপনি খেয়াল করেছেন, আজ পর্যন্ত শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বাদে দেন, একদম নিচের গোরান টেম্পো লীগের সভাপতি ধরেন, বা কাঁঠাল বাগান ঢালের বৈঠা লীগের সেক্রেটারি ধরেন, বলছে একজনও যে আমরা কোনো ভুলভ্রান্তি করেছি বা আমাদের ওয়ার্ড কমিটি আর কি। হ্যাঁ বলেছে আমাদের কোনো ভুল হয়েছে না। অর্থাৎ চিন্তার জগতে তারা কিন্তু এক আছেন। অতএব শেখ হাসিনাও ভালো করে বোঝেন যে এদেরকে কি বলতে হবে, কি বললে তারা 32 নম্বরের দিকে ছুটবে। আবার ছুটে যদি দুই একটা সিস্টেম লসে পড়ে যায়, কেউ ইন্তেকালও করেন, এতে আওয়ামী লীগের কিন্তু রাজনৈতিকভাবে লোকসান হয় না, বরং আইটেম যোগ হয়। আমি যেটা বলছি শুনতে কারো কারো খারাপ লাগবে, এটাই বাংলাদেশের বাস্তবতা। এর আগেও এক দফায় বোধহয় 32 নম্বরের দিকে পাঠানো হয়েছিল, একবার বোধহয় 0 পয়েন্টে পাঠানো হয়েছিল, কিছু কর্মী মার খেয়েছে। তো কর্মীদের আবেগ উৎকণ্ঠাটা এমন পর্যায়ে, তারা ওই সামান্য মার খাওয়াকে সওয়াবের কাজে মনে করে, যে দলের জন্য একটু অবদান রাখতে পেরেছি। এখন শেখ হাসিনা বাংলাদেশের আগামী রাজনীতিতে তিনি অবশ্যই প্রাসঙ্গিক। যারা বলতে চান যে তাকে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন বা কবর হয়ে গেছে, নানান তাচ্ছিল্যের সাথে বলেন, তা নয়। বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ প্রাসঙ্গিক। ঘুরে দাঁড়াবে কি দাঁড়াবে না, বা কতটুকু দাঁড়াবে, ক্ষমতায় আবার ইহকালও আসতে পারবে কিনা, আছে এসব প্রশ্ন থাকতে পারে, কিন্তু অপ্রাসঙ্গিক নয়। তো আর এই প্রাসঙ্গিকতা বুঝেই শেখ হাসিনা নিশ্চয়ই এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আবার তিনি কতজনই তো কত বক্তব্য দেন, রয়টার্স সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ওনার বক্তব্যকে
এভাবে পিক করেন কেন? জি, এটাও তো একটা প্রশ্ন। আবার তিনি কিছু একটা বলা মাত্রই আমাদের এইদিকে যারা তার বিরোধী আছেন তারা তো চুপও থাকতে পারেন, অগ্রাহ্য করতে পারেন, কিন্তু দেখবেন খেপে গিয়ে অগ্রাহ্য করেন। আবার এক পক্ষ দেখলাম যে গত 2 দিন খুব, অন্তত ফেসবুকে খুব সরব, তাকে আসতে দেয়া যাবে না, এটা ঠেকাতে হবে। এটা আবার নতুন উপাদান, যেখানে স্বয়ং সরকার চায় আনতে এত খরচপাতি করে। হ্যাঁ, বিচারের বিষয় আছে জি। যেহেতু যেখানে। আইনের বিষয় আছে, এখানে কূটনীতির বিষয় আছে, যেন তেন বিষয় না তো। ওনারা খাগড়াছড়ির থেকে নিয়ে আসা না তো, বা গোপালগঞ্জ থেকে ধরে নিয়ে আসা না। আরেকটা দেশে তিনি আছেন, বিশেষ প্রটোকলে আছেন, কূটনীতির অনেক প্রাসঙ্গিকতা সেখানে। তো যারা আবার বলছেন আসতে দেয়া যাবে না, ঠেকাতে হবে, এটা আবার নতুন উপাদান। কেন আসতে দেয়া হবে না? তিনি আসতে চান, সরকার ধরে আনতে চায়, আইন তার উপস্থিতি কামনা করে। আমাদের আইনের একজন লোক বলেছেন যে ডিসেম্বরে কেন, উনি পারলে এখনই আসেন, ওনাকে খুব দরকার। তো ওনাকে যখন খুব দরকার, উনি নিজে আসতে চান, তা আপনারা আবার বাধা দিচ্ছেন কেন যে সবাই ঐক্যবদ্ধ হও, তিনি যেন আসতে না পারেন? অর্থাৎ বিষয়গুলোর মধ্যে একটা ভজঘট, উদ্ভট কথাবার্তা। তো নিশ্চয়ই হিডেনে কিছু না কিছু আছে, নইলে তাকে এই আগস্টের আগে, এই জুলাই মাসে, এই বৃষ্টি বাদলার দিনেও প্রাসঙ্গিক করা একেবারে যেন তেন বিষয় নয়। জি।